আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো। তোমরা সবাই ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। তারপরে তোমাদের ছুটি কেমন কাটলো? ম্যাম, করোনার মধ্যে ছুটি কাটছে ভালোই। সেটাই, করোনার মধ্যে সবাই এখন আমরা সবাই খুব টেনশনে থাকি কিভাবে করা যায়। জি ম্যাম, যতটুকু পারা যায় আর কি কিন্তু ঝঞ্ঝাট অ্যাভয়েড করে চলা আর কি। সেটাই। আচ্ছা, তোমাদের তো বন্ধের আগে একটা চ্যাপ্টার পড়িয়েছিলাম, আমি ওটা নোটও দিয়ে দিয়েছিলাম। সবাই এটা কি কমপ্লিট করেছো? ওটা করেছো? ওইটা গ্রুপে দেওয়া দেওয়া হয়েছিল আর কি। সবাই কমপ্লিট করছে নাকি? হ্যাঁ, তোমাদের মেসেঞ্জার গ্রুপেই তো দিলাম। আসসালামু আলাইকুম। অনেকে দেখা যাচ্ছে আইডি লেখা নেই, আইডি ইয়ার ডটস এই টাইপের লেখা, আরেকজন ওয়াইডিভি লেখা, একটু রিনেম করে আইডি তারপরে তোমার আন্ডারস্কোর দিয়ে তোমার নাম এটা দাও, ঠিক আছে? কারণ তোমার হিসেবে সো এইসব থাকলে তো তোমার নাম বা আইডি কারণ আমি মোবাইল ডাটা ইউজ করে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? আমার রাউটার নষ্ট হয়ে গেছে, তো গিগা শেষ হয়ে গেলে তখন কিন্তু আমার ক্লাস নিতে পারবো না। তো আমি এখনই শুরু করে দিচ্ছি, ঠিক আছে? সবাই আসছে আসুক, আর যারা জয়েন করেনি জানে না তাদেরকে একটু বলো তাড়াতাড়ি জয়েন করতে। ওকে, আচ্ছা, আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, প্রসেসিং অফ ডেটা, মানে ভেরিয়েবল। তোমাদের কোর্স কন্টেন্ট ভেরিয়েবল, ওই ভেরিয়েবল এখন শুরু করব। ওকে, ডাটাটা আসলে কাকে বলা হচ্ছে? দ্য রো ম্যাটেরিয়াল অফ স্ট্যাটিস্টিক্স। তোমাদের এটা আসলে 2 ক্রেডিটের কোর্স, তো দেখা যাচ্ছে আরো অনেক ডিটেলস পড়ানো যেত, যেহেতু কোর্স 2 ক্রেডিটের। এত ডিটেলস যদি আমি পড়াতে যাই তাহলে সিলেবাস শেষ করতে পারবো না, ঠিক আছে? তো ডাটাটা কাকে বলা হচ্ছে? দ্য রো ম্যাটেরিয়ালস অফ statistics that contains number, observations or any characteristics that can be numerically, ঠিক আছে, কালেক্টেড। তাহলে ডেটাটা কাকে বলা হচ্ছে? আমরা ডেটা আসলে বলি হচ্ছে কি, স্ট্যাটিস্টিক্স এর রো ম্যাটেরিয়াল, কাঁচামাল। যেমন ধরো আমি একটা সোয়েটার তৈরি করতে গেলে সোয়েটারের কাঁচামাল কি? উলেন থ্রেড, তাই না? উলেন সুতা। ওই উলেন সুতাটাকে আমরা প্রসেস করে একটা সোয়েটার আকার ধারণ করি, তাই না? সেম ভাবে আমাদের স্ট্যাটিস্টিক্সে কি এই ডেটা বা তথ্যগুলোকে আমরা কি করছি? অ্যানালাইসিস করে একটা ইন্টারপ্রিটেশন বা একটা কনক্লুশনে আসি।
ঠিক আছে, ওইটার উপরই আমরা সব কাজগুলো করি। যার কারণে ডেটাটাকে কি বলা হচ্ছে, দ্য রো ম্যাটেরিয়াল অফ স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স এর পরিসংখ্যানের রো ম্যাটেরিয়াল। ওকে, এটা কি হতে পারে, ইট মে বি অবজারভেশনস অন নাম্বার অর এনি আদার ক্যারেক্টারিস্টিক্স, যে কোনো বৈশিষ্ট্য হতে পারে, দ্যাট ক্যান বি কালেক্টেড বাই কাউন্টিং, ঠিক আছে, অর অবজারভেশনের মাধ্যমে বা কাউন্টিং এর মাধ্যমে যখন আমরা সেটাকে কালেক্ট করতে পারি। ওকে, তাহলে এই ডেটার মধ্যে এখন আমরা চলে আসছি ভেরিয়েবল। ভেরিয়েবল কাকে বলা হচ্ছে, দেখো, ইফ উই অবজার্ভ এ ক্যারেক্টারিস্টিক্স, আমরা যদি একটা ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যকে অবজার্ভ করি, অবলোকন করি, কি পাওয়া যাচ্ছে, উই ফাইন্ড দ্যাট ইট টেকস অন ডিফারেন্ট ভ্যালুস ইন ডিফারেন্ট পারসন, প্লেস অর থিংস। এটা কি করছে, ইট টেকস অন ডিফারেন্ট ভ্যালুস, এটা ডিফারেন্ট ভ্যালু নিচ্ছে, ঠিক আছে, কিসে, ইন ডিফারেন্ট পারসন, প্লেস অর থিংস, ডিফারেন্ট পারসন, বিভিন্ন মানুষ, জায়গা বা কি জিনিসে, ঠিক আছে। উই লেবেল দ্য ক্যারেক্টারিস্টিক্স এ ভেরিয়েবল, এবং আমরা এই যে বিভিন্ন পারসন বা প্লেস, জায়গা বা জিনিসের যে কি মানগুলো চেঞ্জ হচ্ছে, এইটা কি আমরা কি বলে, ভেরিয়েবল বলে আখ্যায়িত করছি। উই লেবেল দি ক্যারেক্টারিস্টিক্স, আমরা এই বৈশিষ্ট্যটাকে কি ভেরিয়েবল বলে কি আখ্যায়িত করছি। তাহলে কি বলা হচ্ছে, উই ডু দিস ফর দ্য সিম্পল রিজন দ্যাট দি ক্যারেক্টারিস্টিক্স ইজ নট দ্য সেম when observed in different possessor of it, ঠিক আছে। এখানে আমরা কি বলছি, ক্যারেক্টারিস্টিক্সটা সেম হচ্ছে না, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ ধারণ করছে। যেমন ধরো, আমি যদি তোমাদের কি বলি, বয়সের কথা বলি, এবার যে তোমাদের ক্লাসে সবার বয়স কিন্তু এক না, একেবারে সবার বয়সই 20 বছর না, কারো 20 বছর 1 মাস, কারো 20 বছর 2 মাস, কারো 5 মাস, কারো 19 বছর, কারো 18 বছর, ঠিক আছে, হতে পারে, কারো 21 বছর, কারো 22 বছরও হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি, এই বয়সটা হচ্ছে একটা ভেরিয়েবল, কেন, কারণ এটা পার্সন টু পার্সন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ভ্যারিয়েবল নামটা শুনলে আমরা বুঝতে পারছি যে এটা কি, অ্যাবল টু ভ্যারি, যেটা অ্যাবল, অ্যাবল অর্থ কি, সামর্থ্য, কি, অ্যাবল টু ভ্যারি, যেটা সামর্থ্য রাখে কি, ভ্যারি করতে, চেঞ্জ হতে, পরিবর্তন হতে, সেটা কি আমরা কি বলছি, ভ্যারিয়েবল, ঠিক আছে, ভ্যারিয়েবল, ঠিক আছে। ভ্যারিয়েবল তাহলে কি, যেটা পার্সন টু পার্সন, প্লেস টু প্লেস অর থিং টু থিং চেঞ্জ হয়ে যাচ্ছে, যার মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার ধরো আমি যদি টেম্পারেচারের কথা বলি, টেম্পারেচার ঢাকা ডিস্ট্রিক্টে এক ধরনের টেম্পারেচার, গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে এক ধরনের টেম্পারেচার, দিনাজপুরে এক রকমের টেম্পারেচার, ঠিক আছে। তারপরে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এক টেম্পারেচার, তাই না। তাহলে প্লেস টু প্লেস এই টেম্পারেচার, তাপমাত্রাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, যে পরিবর্তনশীল যে কোনো বৈশিষ্ট্যকেই আমরা কি বলছি, ভেরিয়েবল বলছি, ঠিক আছে। এটা কি হচ্ছে, পার্সন টু পার্সন চেঞ্জ হচ্ছে, প্লেস টু প্লেস চেঞ্জ হচ্ছে, থিং টু থিং, দ্যাটস মিন যদি কোনো একটা জিনিস চেঞ্জ হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, ভেরিয়েবল। তার মানে কি, সহজ ভাষায়, চেঞ্জেবল এনি ক্যারেক্টারিস্টিক্স ইজ কল্ড ভেরিয়েবল, কি, পরিবর্তনশীল যে কোনো বৈশিষ্ট্যকে আমরা কি বলতে পারি, ভেরিয়েবল বলতে পারি, ঠিক আছে। যেমন ধরো এই যেখানে আমরা দুটো এক্সাম্পল দিয়েছি, দ্য হাইট অফ অ্যাডাল্ট মেলস, অ্যাডাল্ট মেলস প্রাপ্তবয়স্ক মানুষের বা ম্যান, ঠিক আছে, মানুষের হাইট, তার মানে দেখো প্রাপ্তবয়স্ক একজন মানুষের হাইট 5 ফিট 3ও হতে পারে, 5 ফিট 6ও হতে পারে, 5 ফিট 8ও হতে পারে, 5 ফিট 9ও হতে পারে, 6 ফিটও হতে পারে, 6 ফিট 1ও হতে পারে, 6 ফিট 2ও হতে পারে, তাই না। তাহলে প্রাপ্তবয়স্ক মানুষের হাইট যদি আমি কালেক্ট করি, তাহলে দেখা যাচ্ছে এক একজন অ্যাডাল্ট পার্সনের হাইট এক এক রকম। তাহলে এটা যেহেতু পার্সন টু পার্সন হাইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে হাইটটাকে আমি কি বলবো, একটা ভেরিয়েবল বলবো। ওকে, সেম ভাবে দা ওয়েট অফ প্রি স্কুল চিলড্রেন, প্রি স্কুল চিলড্রেন বলতে কি বোঝায়, যে প্লেতে যারা পড়ে বা স্কুলে ভর্তি হয়নি, 4 বছর যাদের বয়স, দেখা যাবে 4 বছর বয়সী বাচ্চাদের যদি আমি ওয়েটটা কাউন্ট করি, দেখা যাবে একজনের ওয়েট 15 কেজি, একজনের 16 কেজি, একজনের 18 কেজি, একজনের 20 কেজি, তাই না। তাহলে এই যে আমাদের কি একই বয়সী, অথচ তাদের ওয়েট এক একজনের এক এক রকম, তাহলে এটা কি, চাইল্ড টু চাইল্ড ওয়েটটা কি করছে, ভ্যারি করছে। তাহলে এই ওয়েট অফ প্রি স্কুল চিলড্রেন, এটাকেও আমরা কি বলতে পারি, একটা ভেরিয়েবল বলতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা কি করছি, ভেরিয়েবলের এক্সাম্পল দিতে পারি। এবার আমরা চলে আসি টাইপস অফ ভেরিয়েবলে। টাইপস অফ ভেরিয়েবল, ভেরিয়েবলকে মেইনলি আমরা দুইটা ভাগে ভাগ করছি, কি কি, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। ওকে, আচ্ছা, কোয়ালিটেটিভ নামটা শুনি আমরা বুঝতে পারছি, কোয়ালিটি থেকে আসছে কোয়ালিটেটিভ, ঠিক আছে। কোয়ালিটেটিভ মানে
কি গুণবাচক। কোয়ালিটি অর্থ কি আমরা জানি গুণ, তাহলে কোয়ালিটেটিভ মানে কি গুণবাচক। আর কোয়ান্টিটি থেকে আসছে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটি অর্থ কি পরিমাণ, তাহলে কোয়ান্টিটেটিভ পরিমাণবাচক। ঠিক আছে, তাহলে আমরা ভেরিয়েবলকে মেইনলি দুইটা ভাগে ভাগ করেছি, কি কি কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ নাম শুনে বুঝতে পারছো এই ভেরিয়েবলটা কি হচ্ছে কোয়ালিটি, গুণ থেকে আসে, গুণবাচক ভেরিয়েবল। আর এটা কি কোয়ান্টিটেটিভ, পরিমাণবাচক। ঠিক আছে, যেমন কোয়ালিটেটিভ কাকে বলা হচ্ছে, দ্য ভেরিয়েবল দ্যাট ক্যান নট বি স্টাডি নিউমেরিক্যালি, যেই ভেরিয়েবল গুলো আমরা নিউমেরিক্যালি স্টাডি করতে পারি না, পড়তে পারি না, সেটাকে বলা হচ্ছে কি কোয়ালিটেটিভ ভেরিয়েবল। যেমন কি হেয়ার কালার, আই কালার, ঠিক আছে, অ্যাফিলিয়েশন, রিলিজিয়ন, এগুলো হচ্ছে কি কোয়ালিটেটিভ ভেরিয়েবল। এই ভেরিয়েবল গুলোকে আমরা কি, এগুলো পার্সন টু পার্সন, এলিমেন্ট টু এলিমেন্ট চেঞ্জ হচ্ছে, কিন্তু এগুলোকে আমরা নিউমেরিক্যালি কি করতে পারছি না, পড়তে পারছি না বা বলতে পারছি না। এগুলো কি, এগুলো কি গুণ, তাই না? হেয়ার কালার, চুলের কালার, আই কালার, চোখের কালার, তারপরে কি রিলিজিয়ন, ধর্ম, অ্যাফিলিয়েশন, সম্প্রদায়। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের কোয়ালিটেটিভ, এগুলো পার্সন টু পার্সন চেঞ্জ হচ্ছে। আমাদের কি কারো ধর্ম ইসলাম, কারো বুদ্ধ, কেউ হিন্দু, তাই না, কেউ খ্রিস্টান, তাহলে এখানে কি আমাদের ধর্ম কি পার্সন টু পার্সন চেঞ্জ হয়ে যাচ্ছে, এক একজন এক এক ধর্মীয় ধর্মাবলম্বী, কিন্তু এগুলো আমরা কি নিউমেরিক্যালি বলতে পারছি না। তাহলে এগুলোকে আমরা কি বলছি কোয়ালিটেটিভ ভেরিয়েবল। যেমন কি চুলের কালার, কারো দেখা যাচ্ছে কালো, কারো একদম মিচমিচে কালো, কারোটা হচ্ছে একটু ব্রাউনিশ সোনালি, কারো বাইরের ইউরোপিয়ান কান্ট্রিতে দেখবা ওদের চুল সাদা, ঠিক আছে, বা ব্লু কালারের চুল হয়। তারপর আই কালারেরও দেখতে পারা, আমাদের যেমন আইয়ের কালার হচ্ছে ব্ল্যাক, কারো আছে কি ব্রাউনিশ, আমরা যেটাকে বলি বিড়াল চোখ, তাই না? তারপরে কি কারো আয়ের মনিটা হচ্ছে কি ব্লু কালারের। তাহলে এটা কি পার্সন টু পার্সন এই যে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা কি বলছি চেঞ্জেবল এনি ক্যারেক্টারিস্টিক্স কে আমরা বলছি ভেরিয়েবল, এবং এর মধ্যে ভেরিয়েবলকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা কি কোয়ালিটেটিভ আর একটা কোয়ান্টিটেটিভ। তাহলে সহজ ভাষায় কোয়ালিটেটিভ কি, যেটা গুণবাচক, অ্যাট্রিবিউট, এটা অ্যাট্রিবিউট বৈশিষ্ট্যের মাধ্যমে মেজার করা হচ্ছে। দ্যাট ক্যান নট বি স্টাডি নিউমেরিক্যালি, যেটা কি নিউমেরিক্যালি সংখ্যায় স্টাডি করা যাচ্ছে না, পড়া যাচ্ছে না, বলা যাচ্ছে না, যেটা আমরা কিসের উপর বেস করে মেজার করছি, বেসড অন অ্যাট্রিবিউট, বৈশিষ্ট্যের উপর বেস করে, সেটা কি আমরা কি বলছি কোয়ালিটেটিভ ভেরিয়েবল। এটা আরেকটা নাম কি অ্যাট্রিবিউট। ওকে, আচ্ছা, এটা অর দিয়ে অ্যাট্রিবিউট হলো লিখে রাখতে পারো। আরেকটা কি কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল কাকে বলা হচ্ছে, দ্য ভেরিয়েবল দ্যাট ক্যান বি স্টাডি নিউমেরিক্যালি, যেটা আমরা নিউমেরিক্যালি স্টাডি বা ওয়েট। ওয়েট কি, ওই বাচ্চাটার ওজন 18 কেজি, এর 22 কেজি, এর 50 কেজি, এর 60 কেজি, তাহলে এটা কি আমরা নিউমেরিক্যালি কি করতে পারছি, বলতে পারছি, বর্ণনা করতে পারছি, স্টাডি করতে পারছি, তাহলে এটাকে আমরা কি বলবো কোয়ান্টিটেটিভ। ওকে, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করেছি, কি কি ডিসক্রিট ভেরিয়েবল এন্ড কন্টিনিউয়াস ভেরিয়েবল। ডিসক্রিট ভেরিয়েবল কাকে বলা হচ্ছে, যেমন চিলড্রেন ইন এ ফ্যামিলি, ডিসক্রিটটা কি দ্যাট টেক্স অন, এটা কি নিউমেরিক্যাল ভ্যালু তো অ্যাসিউম করবেই, সাথে কি দ্যাট টেক্স অন আইসোলেটেড ভ্যালু এন্ড দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন দ্য ভ্যালু অফ দি ভেরিয়েবল। আমার আইসোলেটেড ভ্যালু নিবে এবং আমার ভেরিয়েবলের মানগুলোর মধ্যে একটা কি থাকবে, গ্যাপ থাকবে। এবং মানগুলোর মধ্যে একটা গ্যাপ থাকে। ধরো আমি কি বলছি, চিলড্রেন ইন এ ফ্যামিলি, একটা ফ্যামিলিতে কয়জন চিলড্রেন আছে, ঠিক আছে, চিলড্রেনের সাইজ আমার কি হতে পারে, 0 বয়সের একটা চিলড্রেন থাকতে পারে, মানে মাত্র হয়েছে, তাই না, ইনফ্যান্ট থাকতে পারে, বা তার বয়স 4 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 6 বছরও হতে পারে, 8 বছর হতে পারে। তাহলে এই যে চিলড্রেন, এখানে কি সাইজটা আমার যত ছোট বা যত বড়ই হোক না কেন, তাকে আমি কি করছি একটা পূর্ণাঙ্গ। এই সবাই মিউট করে রাখো, রাখো।
ক্লাস লেকচার দেওয়ার সময় বাকি সবাই মিউট করে রাখবে, আমি বললে তারপরে আনমিউট করবে, ওকে? তা না হলে ক্লাসে হ্যাম্পার হয়। কারণ তোমরা যেহেতু এখন ক্লাসরুমে নেই, তোমরা বাসায় আছো, বাসার আশেপাশের বিভিন্ন নয়েজ আসবে, তারপরে বাবা মা ভাই বোন সবাই আছে, তাদের কথা শোনা যাবে, তার কারণে আমাকে কি মিউট রাখতে হবে, ওকে? সবাই মিউট করে রাখো, কেউ আনমিউট করবা না, না বলা পর্যন্ত। আচ্ছা, যেটা বলছিলাম, ডিসক্রিট ভেরিয়েবলটা কি? যেটা আইসোলেটেড মান গ্রহণ করছে, কি সুনির্দিষ্ট মান গ্রহণ করছে এবং মানগুলোর মধ্যে একটা গ্যাপ আছে। আমরা কি বলছিলাম, চিলড্রেন ইন এ ফ্যামিলি। একটা ফ্যামিলিতে ধরো কি তিনজন বাচ্চা থাকতে পারে, তিনটা বাচ্চা থাকতে পারে। এখন বাচ্চার সাইজ ধরো যেটা মাত্র হয়েছে একদম ছোট, তাই না? ওর হাইট কত হবে? 1 ফিট বা 1.5 ফিট হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তাকে আমি একটা পূর্ণাঙ্গ মানুষের থেকেও তার হাইট অর্ধেক বা তারও থেকে কম, এর জন্য আমি তাকে অর্ধেক বলবো। আমার ওই বাসায় 3জন না 2.5জন বাচ্চা আছে, বা 1.25টা বাচ্চা আছে, এটা তো আমি বলতে পারবো না, তাই না? তার সাইজ যত ছোট বা বড় হোক না কেন, তাকে আমি একটা সিঙ্গেল পূর্ণাঙ্গ মান দিব। যে একটা বাচ্চা বেশি, 2জন আছে, আরেকটা বাচ্চা এখন মাত্র হলো, তাহলে আমি কি বলবো, 3টা বাচ্চা আছে, তাই না? তাহলে এটা ছোট বা বড় হলে তাকে আমি অর্ধেক বা 3/1 বানাতে পারি না। তাহলে এটাকে আমরা কি বলছি, যে এখানে আমার বাচ্চা সংখ্যা হয় 2টা হবে, না হয় 3টা হবে, 2.5টা, 3.25টা, 3.25, এই ধরনের মান সে গ্রহণ করতে পারছে না, আইদার 2 অর 3, ঠিক আছে? তাহলে আমরা এটাকে বলছি কি, ডিসক্রিট ভেরিয়েবল, ঠিক আছে? বা কি হতে পারে, নাম্বার অফ রুমস ইন এ হাউস, একটা রুমের কিসের সংখ্যা, একটা হাউজের রুমের সংখ্যা, ঠিক আছে? তাহলে একটা রুমে, একটা হাউসে, একটা বাড়িতে আমার রুমের সংখ্যা কয়টা হতে পারে বলো তো? এটা 4টাও হতে পারে, 5টাও হতে পারে। সেক্ষেত্রে আমার যদি রুমের সংখ্যা বা রুমের সাইজটা ছোট হয়, তাকে কিন্তু আমি অর্ধেক ধরি না, তাকে আমি একটা পূর্ণাঙ্গ কি সংখ্যাই ধরি। আমি কিন্তু 3টা বলবো বা 4টা, যদি আমার একটা রুম ছোট থাকে তাহলে আমি 3টার সাথে আরেকটা যোগ করে বলবো 4টা, আমি কিন্তু 3.5টা, 3.25টা বলবো না, ঠিক আছে? তাহলে ব্যাপারটা বোঝা গেল। ডিসক্রিট বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি, যেখানে আমার মানগুলো নির্দিষ্ট মান গ্রহণ করবে এবং মানগুলোর মধ্যে একটা কি থাকবে, একটা গ্যাপ থাকবে, হয় 2 না হয় 3, 3 না হয় 4, এই মাঝখানে এই যে ফ্র্যাকশন ভ্যালুগুলো 2.5, 3.25, 3.25, এই মানগুলো সে গ্রহণ করতে পারবে না, ওকে? আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি কি, কন্টিনিউয়াস ভেরিয়েবল। কন্টিনিউয়াস ভেরিয়েবল কাকে বলা হচ্ছে, দ্য ভেরিয়েবল হুইচ ক্যান অ্যাসিউম এনি ভ্যালু উইদিন এ রেঞ্জ। যখন একটা রেঞ্জের ভিতর সে যে কোনো মান গ্রহণ করতে পারবে, সেটাকে আমরা কি বলছি, কন্টিনিউয়াস ভেরিয়েবল, ঠিক আছে? যেমন ওয়েট অফ এ স্টুডেন্ট, একটা স্টুডেন্টের ওয়েট কত হতে পারে, 22 কেজি। বা আমরা কি ধরো তোমরা যখন ওয়েট মেশিনে মাপবে, দেখা যাবে যে তোমার ওজন আসছে কত, 40.8, তাই না? বা 60.25, বা 48.25, বা 48.35, দ্যাটস মিন যে কোনো মান গ্রহণ করতে পারছে। কারণ কি, একটা প্রাপ্তবয়স্ক লোকের ওজন কত হতে পারে, 40 থেকে 90 কেজির ভিতর যে কোনো মান সে নিতে পারে, ঠিক আছে? এই জন্য দেখবা যে যখন তোমরা কোনো ফলের দোকানে যাবা, আপেল কিনতে বা যে কোনো ফল কিনতে, ধরো তুমি বললা যে 1 কেজি আপেল দিতে, সেক্ষেত্রে কিন্তু দোকানদার কিন্তু পুরোপুরি 1 কেজি দিতে পারে না, দেখা যায় 1 কেজি 200 গ্রাম বা 1 কেজি 300 গ্রাম দিয়ে দিচ্ছে। কেন? কারণ যদি উনি একেবারে এক্স্যাক্টলি 1 কেজি আম দিতে যায়, তাহলে বা আপেল দিতে যায়, তাহলে তাকে দেখা যাচ্ছে ওই এক্সাক্ট ফিগার বানানোর জন্য তাকে একটা আপেল কুচি কুচি করে কাটতে হচ্ছে, তাই না? তাহলে সে সেটা করছে না, তখন কি বলছে, 1 কেজি 200 গ্রাম, ওইটার দামই সে রাখছে। তাহলে এখানে আমরা কি বলছি, যে কন্টিনিউয়াস ভেরিয়েবল কি, একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতর সে যে কোনো মান নিতে পারবে। সেটা কি হতে পারে, ইন্টিজারও হতে পারে, ফ্র্যাকশনও হতে পারে, মানে পূর্ণ সংখ্যাও হতে পারে বা ভগ্নাংশ মানও হতে পারে। যেমন একটু আগে আমরা ওয়েট বললাম যে 45.68 কেজি, 45.35 কেজি, 45.01 কেজি, তাই না? যে কোনো মান সে গ্রহণ করতে পারছে, সেটাকে আমরা কি বলছি, কন্টিনিউয়াস ভেরিয়েবল, ওকে? আচ্ছা, তাহলে আমরা এগুলো পড়ে ফেললাম, টাইপস অফ ভেরিয়েবল। এটা একটু লিখে নাও। আচ্ছা, এইটা না, তোমরা এইটাই লিখো, তাহলে এই গ্রাফটা একটু
হ্যাঁ এটা লিখো, টাইপস অফ ভেরিয়েবল। ব্ল্যাকের ভিতর ব্ল্যাকের কারণে দাগগুলো দেখা যাচ্ছে না। টাইপস অফ ভেরিয়েবলকে আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করেছি, কি কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ। এরকম করে সোজা দাগ দিয়ে দুইটা ভাগে দিয়ে দাও, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভের আবার এক্সাম্পল হচ্ছে হেয়ার কালার, আই কালার, অ্যাফিলিয়েশন, এগুলো লিখে ফেলো। আর কোয়ান্টিটেটিভটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করেছি, কি কি এইভাবে দাগ দিয়ে, একটা কন্টিনিউয়াস আরেকটা কি ডিসক্রিট। ডিসক্রিটের এক্সাম্পল কি, নাম্বার অফ রুমস ইন এ হাউস, চিলড্রেন ইন এ ফ্যামিলি। আর কন্টিনিউয়াস এর এক্সাম্পল কি, ওয়েট অফ এ স্টুডেন্ট, হাইট অফ এ স্টুডেন্ট, ঠিক আছে, টেম্পারেচার অফ এ প্লেস, ঠিক আছে, এগুলো ডিস্টেন্স, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস, যেটা যে কোনো রেঞ্জের ভিতর যে কোনো মান নিতে পারে, ঠিক আছে। হ্যাঁ এই ছকটা সবাই লিখে ফেলো, সবাই লিখে আমাকে দ্রুত জানাবা। ম্যাম লিখে হচ্ছে, আচ্ছা এক্সাম্পল সহ সুন্দর করে লিখেছো? জি ম্যাম। ওকে, তাহলে আমরা পরের টপিকসে চলে যাই। এখানে ওগুলোরই আর কি আমরা ইন ডিটেলস বর্ণনা লিখেছি। আচ্ছা এবার চলে আসি আমরা এসেতে চলে আসি, ফরমেশন অফ এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আচ্ছা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে আমরা যখন ডেটা কালেক্ট করি, ঠিক আছে, কোনো তথ্য সংগ্রহ করি, ধরো তোমাদের ক্লাসে তোমাদের যে স্টুডেন্ট আছে তাদের হাইট কত, তুমি সেই সম্পর্কে একটা ডেটা কালেক্ট করতে চাচ্ছ, ঠিক আছে, বা তোমাদেরকে লাস্ট সেমিস্টারের রেজাল্ট কি ছিল, ওকে, তোমরা এখন সেকেন্ড ইয়ারে না, সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার, থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার। আচ্ছা থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার, আচ্ছা তাহলে তোমাদের তো সিজিপিএ চলে আসছে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করতে চাচ্ছ, ধরো তোমাদের সবার সিজিপিএ কালেক্ট করতে চাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যখন কালেক্ট করবা, ধরো বুঝতে পারলাম না ঠিক, তোমার কথা ভেঙে আসছে। আচ্ছা যাই হোক, ধরো তুমি সবার লাস্ট সেমিস্টারের রেজাল্টটা কালেক্ট করতে চাচ্ছ, জিপিএ ধরো, সিজিপিএ না, কিউমুলেটিভটা, সরাসরি জিপিএটাই কালেক্ট করতে চাচ্ছ, লাস্ট সেমিস্টারের জিপিএটা। তাহলে সেই ক্ষেত্রে এখন তুমি যখন ডেটাগুলো কালেক্ট করবা দেখা যাবে একই মান, ধরো 4.1 বা 4, ও তোমাদের তো আউট অফ 4-এ, আচ্ছা ধরো তাহলে 3.8, 3.2, 3.94, এরকম 3.80, 3.85, 3.95, 3.99, এরকম বিভিন্ন রেজাল্ট আছে, তাই না? দেখা যাবে যে একই ক্লাসে তোমরা 10 জন 3.8 পেয়েছো, দেখা যাবে যে 5 জন 3.95 পেয়েছো, ঠিক আছে। তাহলে এই ধরনের যখন থাকবে তখন আমরা কি করব, আমরা কি প্রত্যেকটাকে, ধরো তোমাদের ক্লাসে 70 জন মানুষ আছে, ঠিক আছে, এই 70 জনেরই তো করা সম্ভব না, ঠিক আছে, লেখা সম্ভব না, দেখা যাবে তাহলে বিশাল বড় একটা কি হয়ে গিয়েছে, বোর্ড হয়ে গিয়েছে বা বোর্ডে আটতেছে না, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা কি করতে হবে, তৈরি করতে হবে। তাহলে আমরা এখন সেটাই শিখবো, এখন কিভাবে করব। The process of preparing this type of distribution is very simple. এটা কি খুব সিম্পল। We have just to count the number of times a particular value is repeated, which is called the frequency of that class. এখানে কি করে আমরা কতগুলো গ্রুপে ভাগ করে নিই এবং কোন একটা পার্টিকুলার ভ্যালু কতবার করে আসছে সেটা কি আমরা কি বলি,
আমরা ওই ভ্যালুর ফ্রিকোয়েন্সি বলি। ফ্রিকোয়েন্সি মানে বাংলার যেটাকে বলা হয় গণসংখ্যা, ঠিক আছে? তাহলে গণসংখ্যা কাকে বলা হচ্ছে? কোনো একটা পার্টিকুলার ভ্যালু, কোনো একটা সুনির্দিষ্ট মান কতবার করে আসছে সেটা কি আমরা ওই মানটা কি বলছি? ফ্রিকোয়েন্সি বলছি। এটা ফ্রিকোয়েন্সি কেন বলা হচ্ছে? কারণ এটা ফ্রিকোয়েন্টলি আসছে। একটা মান যেমন এই যে 3.8, আমি বললাম তোমাদের ক্লাসে 8 জন পেয়েছে, তাহলে এটা একবার হলে আমরা বলছি একবার, কিন্তু এটা কি 8 বার আসছে। মানে যখনই আমরা একের অধিক হয়ে যায় তখন আমরা কি বলি? অনেক সময় বলি না এটা গণহারে হয়েছে। দ্যাটস মিন যখন একটা জিনিস বারবার আসতে থাকে তখন আমরা কি বলি? সেটাকে গণ বলি, তাই না? এখানেও সেম, আমরা যখন ডেটা কালেক্ট করতে যাব তখন সেটা কি কি হচ্ছে? একের অধিক বার আসতে পারে, তাই তখন সেটাকে আমরা কি বলছি? একটা পার্টিকুলার মান একের অধিক বার আসছে, তাহলে কয়বার করে আসছে সেটা কি আমরা কি বলছি? ওই ভ্যালু বা ওই বৈশিষ্ট্যের কি বলা হচ্ছে? গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করব এখন? এটাই এখন শিখবো। ইন অর্ডার টু ফ্যাসিলিটেট কাউন্টিং, প্রিপেয়ার এ কলাম অফ টালি। আমরা কি করি? এটা তোমরা পড়েছো, তোমরা কোন ক্লাসে? ক্লাস 8-এ পড়েছো এই টালি, ঠিক আছে? পরিসংখ্যানের একটা চ্যাপ্টার ছিল, ওখানে ওই টালি মার্কসের মাধ্যমে করেছো একটা ভার্টিক্যাল লাইন, ওটাকে আমরা টালি বলি। জি ম্যাম, আমরা 9-10 এ পড়ছিলাম এসএসসি লেভেলে। হ্যাঁ হ্যাঁ, 8 থেকেই শুরু ছিল। এইটা একটা চ্যাপ্টার ছিল, 9-এ গ্রাফ সহ ছিল, তাই না? আচ্ছা, সেটাই ওই চ্যাপ্টারটাই। ইন অর্ডার টু ফ্যাসিলিটেট কাউন্টিং, আমাদের গণনার সুবিধার্থে কি আমরা একটা কলাম নিব। কলাম কাকে বলা হচ্ছে? যে আমরা যখন টেবিলে ঘর টানি, ভার্টিক্যাল লাইন, লম্ব লাইনগুলোকে বলা হয় কলাম, আর হরিজন্টাল লাইন, উলম্ব মানে ভূমির সাথে যেটা সমান্তরালে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কি রো বলি, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি একটা কলাম তৈরি করব, মানে কলাম মানে কি ভার্টিক্যাল লাইন তৈরি করব কিসের? টালি মার্কসে। টালি মার্কস কাকে বলা হচ্ছে? ভার্টিক্যাল লাইনটাকে আমরা টালি মার্কস বলি। ইন আদার কলাম প্লেস অল পসিবল ভ্যালুস অফ দ্য ভেরিয়েবল ফ্রম লোয়েস্ট টু দ্য হাইস্ট। এবং আরেকটা কলামে কি করব? আমরা আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলো লোয়েস্ট টু হাইস্ট সাজাবো। যেমন তোমাদের আমি রেজাল্টের কথা বলছিলাম, তোমাদের লোয়েস্ট রেজাল্ট কি হতে পারে? ধরলাম 2 থেকে, 2 এর থেকে নিচে এত কম আমরা ধরবো না। ধরো আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের লোয়েস্ট জিপিএ হচ্ছে 2, তাহলে 2 থেকে 4 পর্যন্ত আমরা যত রকমের ভ্যালু আছে সব সাজাবো। 2, 2.5, 2.8, 2.9, 3, 3.1, 3.5, এভাবে করে আমরা অল পসিবল ভ্যালুগুলোকে কি ছোট থেকে বড় একটা কলামে সাজিয়ে ফেলবো। তারপরে কি করবো? দেন পুট এ বার ভার্টিক্যাল লাইন অপোজিট দ্য পার্টিকুলার ভ্যালু টু হুইচ ইট রিলেটস। তারপরে আমি যখন যেই মানটা পাবো ওই মানের অপোজিটে আমি একটা করে ভার্টিক্যাল লাইন দিয়ে দিব, ঠিক আছে? তারপর কি উই ফাইনালি কাউন্ট দ্য নাম্বার অফ বার্স করসপন্ডিং টু ইচ ভ্যালু অফ দ্য ভেরিয়েবল। এবং আমরা প্রত্যেকটা মানের অপোজিটে কয়টা করে ভার্টিক্যাল লাইন হয়েছে সেটা ফাইনালি কাউন্ট করব, গণনা করব, এন্ড প্লেস ইট ইন দ্য কলাম অফ দ্য ফ্রিকোয়েন্সি। এবং এই সংখ্যাটা আমরা কি একটা কলাম তৈরি করব ফ্রিকোয়েন্সি, দ্যাটস মিন ভার্টিক্যাল লাইন কয়টা করে লাঠি হয়েছে, আমরা কি সহজ ভাষায় বলি লাঠি, কয়টা করে লাঠি হয়েছে সেটা কি আমরা কি যখন সংখ্যায় লিখবো সেটাকে আমরা কি বলছি? ফ্রিকোয়েন্সি। এটা আমরা আরেকটা কলামে বসাবো। এই যে দেখো একটা ডাটা দেওয়া আছে, এই ডাটাটা সবাই তুলো তো। কি দেওয়া আছে? দ্য নাম্বার অফ রেফ্রিজারেটর সোল্ড অন 22 ওয়ার্কিং ডেজ বাই এ লিডিং এজেন্সি হাউস। কি একটা লিডিং এজেন্সি হাউসে 22 দিন, 22 দিন ওয়ার্কিং ডে, শুক্র শনি বাদ দিয়ে বাকি যে 22 দিন ওয়ার্কিং ডে আছে ওই রেফ্রিজারেটরে কয়টা করে রেফ্রিজারেটর সেল হয়েছে তার একটা ডাটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এইটা থেকে, এটা তো একটা হযবরল ভাবে দেওয়া আছে, এটা থেকে কিন্তু আমি কোনো কনক্লুশন ড্র করতে পারছি না। তাহলে এটা কি আমরা কি ফ্রিকোয়েন্সি টেবিলের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করব। তারপর আমি এটা সুন্দরভাবে, যেমন এটা এখন কি আমি কি বলতে পারছি? 22 দিন যে ওয়ার্কিং ডে ছিল, ওই যেমন ধরো এটা কি স্যামসাং এর একটা ফ্রিজের শোরুম, তাই না? রেফ্রিজারেটর কি ফ্রিজ, ওই 22 দিন আমি কাউন্ট করছি, প্রথম দিন 30টা ফ্রিজ হয়েছে, ম্যাম কিছু শোনা যাচ্ছে?
আচ্ছা, আমি এখন কথা বলছি না, তোমাদের এই যে ডেটাটা দেখতে পাচ্ছ স্ক্রিনে? তুলো। আচ্ছা তোলা হলে বলবা। ম্যাম, তুলেছি। তুলেছো? জি ম্যাম। আচ্ছা, এখন আমাকে বলো এখানে সবচেয়ে ছোট মানটা কত আর সবচেয়ে বড় মানটা কত? সবচেয়ে ছোট হচ্ছে 23 ম্যাম 20 জানা তো আর করতে সিডুল লাগা সুইটা কত পাই 23 থেকে তো ছোট, এই যে 20ও আছে। 20 আর 40 40 হ্যাঁ, তাহলে এখানে 20 আর 40 ম্যাম লোয়েস্ট 20 হাইয়েস্ট 40 তাহলে এবার আমরা কি করব, একটা ঘর করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, একটু আমি ঘরটা দেখাই। এই যে দেখো, আমরা নাম্বার অফ রেফ্রিজারেটরস লিখে একটা ঘর করব, তারপরে ট্যালিমার্সের একটা ঘর করব, আর ফ্রিকোয়েন্সির একটা ঘর করব। এভাবে করে আমরা 3টা ঘর করব, ঠিক আছে? ঘর করে আমরা কি করব, এই মানগুলো বসিয়ে ফেলবো। প্রথমে কি লিখবো, এই ডাটাটা আসলে কিসের দেয়া, নাম্বার অফ রেফ্রিজারেটর, কয়টা করে রেফ্রিজারেটর সেল হয়েছে সেটার ডাটা। তাহলে আমরা প্রথম কলামে লিখবো কি, নাম্বার অফ রেফ্রিজারেটর। লিখে এখানে আমরা কি ছোট থেকে বড় যে মানগুলো আছে, আমরা কি বলেছি আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিভাবে কনস্ট্রাক্ট করব। প্রথমে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো ছোট থেকে বড় সুন্দর করে সাজিয়ে লিখবো। তাহলে আমরা এখানে তাই করব, নাম্বার অফ রেফ্রিজারেটর লিখে এখানে সবচেয়ে ছোট মান 20, তারপরে কে 23, তারপরে 26, এভাবে করে ছোট থেকে বড় সাজিয়ে লিখো। তারপরের লাইনে কি লিখবা, ট্যালি, TALLY। তোলা হয়েছে? বলো তো সবার প্রথম কত লিখেছো? 20, তারপর 23, ওকে, তারপর 26, 28, 30, 40. ওকে, রাইট। আচ্ছা, এবার আমরা পরের কলামে কি লিখবো, টালি লিখবো, TALLY, টালি লিখে এইবার দেখো আমরা কিভাবে কাউন্ট করব। এই যে আমার প্রথম আছে কি 23, তাই না? তাহলে তুমি যে এগুলো লিখেছো 23 অপোজিটে একটা টালিমার্স মানে সোজা একটা দাগ দিবে। তারপরটা হচ্ছে 30, তাহলে 30-র অপোজিটে আবার একটা সোজা করে দাগ দিবে। তারপরে 20-র অপোজিটে একটা
সোজা দাগ দিবে, তারপরে 26 এর অপোজিটে একটা সোজা দাগ দিবে। এভাবে করে কি একেবারে 23 থেকে 30 পর্যন্ত যার অপোজিটে যে কয়টা আছে এইভাবে করে দাগ দিতে থাকবে। দাগাও তো, বুঝতে পেরেছো ব্যাপারটা? জি ম্যাম। তাহলে এভাবে করো। যে মানটা থাকবে সেই ঘরের অপোজিটে একটা করে টালি মার্ক দিবে, এবং 4 নাম্বারটা হওয়ার পর 5 নাম্বারটা কি আমরা আড়াআড়ি ভাবে দিই, মানে একটা বান্ডেলে কি সর্বোচ্চ বোঝানোর জন্য যে 5টা করে আছে। ম্যাম রেফ্রিজারেটর নাম্বার যদি রেঞ্জ হিসাবে দিই তাহলে হবে না, যেমন 23 to 26 বা না, 27 to 30? এটা এটা হবে না। কেন? কারণ তুমি যদি 20 থেকে 30 দাও একটা রেঞ্জ, ঠিক আছে, তাহলে এই রেঞ্জের ভিতরেই তো সব মান। এখানে মাত্র আমার মান কয়টা আছে বলো তো? মাত্র ভ্যালুই আছে 1 2 3 4 5 6। এটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল, ঠিক আছে, আইসোলেটেড মাত্র 6টা মান আছে। এখানে আমি 20 থেকে 23, 23 থেকে 26, 26 থেকে 28 এরভাবে দিয়ে লাভ নেই। কেন? কারণ এখানে 20 থেকে 23 এর ভিতর কোনো মান নাই, শুধু 20 একটা আইসোলেটেড ভ্যালু আছে, 23 একটা আইসোলেটেড ভ্যালু আছে, 26 একটা আইসোলেটেড ভ্যালু আছে। বুঝতে পেরেছো? যার কারণে এখানে আমরা রেঞ্জের দিব না। রেঞ্জের ওইটাও আমি শিখাবো, ওইটা হচ্ছে এরপরে, এটা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। আর এটা হচ্ছে কি ডিসক্রিটের ক্ষেত্রে আমরা এইভাবে কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কনস্ট্রাক্ট করি। হ্যাঁ, তাহলে এইভাবে করতে থাকো, পুরোটা করো, খুব দ্রুত করবে। এটা তো ছোটবেলায় করছো, পারার কথা। ম্যাম করছি। করা হয়ে গিয়েছে? সবার হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি আমাদের ডাটাটা থেকে আমাদের যে এই যে লো ডাটা যেটা ছিল, এটাকে আমরা যখন টেবিলের মাধ্যমে সুন্দর করে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কনস্ট্রাক্ট করলাম, তখন সেটা কি দাঁড়ালো? এই যে দেখো, এখানে কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ দি নাম্বার অফ রেফ্রিজারেটর সোল। আমরা এখানে কি দা নাম্বার অফ রেফ্রিজারেটর সোলস এর কি আমরা একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করলাম। এখন কি এখান থেকে দেখো আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি? দেখো, 20টা করে রেফ্রিজারেটর সেল, টোটাল 22 দিন যে ওয়ার্কিং ডে ছিল তার মধ্যে 20টা করে রেফ্রিজারেটর সেল হয়েছে কয়দিন? 3 দিন। 23 refrigerators are sold on 4 days. 26 refrigerators are sold on 3 days. 28 refrigerators are sold on 3 days. 30 refrigerators are sold on 5 days, and 40 refrigerators are sold on rest of the 4 days. ঠিক আছে, এগুলো যোগ করে দেখো 22 হয়ে যাবে। ঠিক আছে, 3 4 কত, 4 আর 3 যোগ করলে 7, 7 3 10, 10 3 কত, 13, 13 5 18, 18 4 22। ঠিক আছে, তাহলে এই যে আমাদের তখন কিন্তু আমরা কোনো কনক্লুশনে আসতে পারছিলাম না, কিন্তু আমরা খুব সুন্দরভাবে বলতে পারছি যে 22 দিন যে ওয়ার্কিং ডে ছিল, এই 22 দিনের মধ্যে প্রথম কি এখানে 20টা করে সেল হয়েছে 3 দিন, 23টা করে সেল হয়েছে 4 দিন, 26টা করে সেল হয়েছে 3 দিন, 28টা করে সেল হয়েছে 3 দিন, 30টা করে সেল হয়েছে 5 দিন, আর 40টা করে সেল হয়েছে বাকি 4 দিন। ঠিক আছে, এই হয়ে গেল আমাদেরকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কনক্লুশন। ঠিক আছে, আগেরটা কিন্তু আমরা ওইভাবে বলতে পারছিলাম না। তাহলে এই যে আমাদের ডাটাটা যখন এরকম কি থাকছে, ডিসক্রিট ভেরিয়েবল থাকছে, ঠিক আছে, ডিসক্রিট এরকম থাকছে, নির্দিষ্ট কয়েকটা মান, আইসোলেটেড কিছু ভ্যালু আছে কি 20 23 26 30 40 28 এরকম কয়েকটা মাত্র মান আছে, তখন আমরা এইভাবে কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কনস্ট্রাক্ট করব। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা এখান থেকে এবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ত্রিশ যে ওইখানে তো আড়াআড়ি ভাবে হয় নাই, মানে 4টা দেওয়া আর কি, আপনার এখানে 5টা হবে না? কোথায়? তাহলে আমার এখানে ভুল করা আছে, দেখি। আগে 30, এই যে এখানে 30, এখানে 4টা দেওয়া। 4টা? তোমাদের কয়টা আসছে? 5টা আসছে ম্যাম। হ্যাঁ, তাহলে এখানে এই দিতে আড়াআড়ি তো একটা দাগ দিতে হয়, দাগটা পড়ে নেই। ঠিক আছে, 4-এর পর 5 নাম্বার দাগটা আমরা এই যে আড়াআড়ি ভাবে দিই। ঠিক আছে, আচ্ছা ওটা আমি পরে
আচ্ছা, আমরা যেটা এখন বলছিলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি? কিউমুলেটিভ অর্থাৎ ক্রমযোজিত ফ্রিকোয়েন্সি, গণসংখ্যা। ফ্রিকোয়েন্সি অর্থ তো আমরা জানি গণসংখ্যা, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দ্যাটস মিন নামটা শুনেই বুঝতে পারছি, কিউমুলেটিভ মানে ক্রমযোজিত, দ্যাটস মিন ক্রমান্বয়ে যোজন করে যে ফ্রিকোয়েন্সিটা আমি পাচ্ছি, দ্যাটস মিন ফ্রিকোয়েন্সি গুলোকে ক্রমান্বয়ে যোগ করে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা কি বলছি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এবং এটা আমরা কি করব? জাস্ট কিউমুলেটিভলি ক্রমান্বয়ে যোগ করব, অ্যাডিং দ্য ফ্রিকোয়েন্সি ফ্রম টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত জাস্ট ফ্রিকোয়েন্সি গুলোকে যোগ করলেই আমরা কি পেয়ে যাচ্ছি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? এবং এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমাদের দরকার। বলো। আমার একটা বলো। কোশ্চেন ছিল যে যখন প্রতি ওয়ার্কিং ডেতে যদি আমার আলাদা আলাদা সংখ্যক বা নাম্বার রেফ্রিজারেটর যদি সেল হয়, তাহলে সেক্ষেত্রে কি ফ্রিকোয়েন্সি ফরমেশন হবে? হ্যাঁ, এই যে যেমন ধরো এখানে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পড়াচ্ছি, তো আগে আমার ফ্রিকোয়েন্সিটা আমার কি কাজে লাগে। যেমন আমি জানতে চাচ্ছি যে আমার 20টা করে রেফ্রিজারেটর কয়দিন সেল হয়েছে, তাহলে 20টা করে কয়দিন সেল হয়েছে? 30 দিন, 3 দিন, তাই না? আবার আমি বলছি যে 22 দিনের মধ্যে আমার কি এই যে 26টা করে সেল হয়েছে কয়দিন, 26টা করে কয়দিন সেল হয়েছে? 3 দিন। 40টা করে সেল হয়েছে কয়দিন? 4 দিন। 30টা করে সেল হয়েছে কয়দিন? 5 দিন। দ্যাটস মিন একটা স্পেসিফিক ইনফরমেশন যখন আমরা জানতে চাচ্ছি তখন আমরা ফ্রিকোয়েন্সি থেকেই সেটা পেয়ে যাচ্ছি। যেমন আমি জানতে চাইলাম যে 28টা করে সেল হয়েছিল কয়দিন, 28টা করে সেল হয়েছিল কয়দিন? 3 দিন। এখন আমি জানতে চাচ্ছি যে 26টার থেকে কম সেল হয়েছে কয়দিন, বা 26টার থেকে বেশি সেল হয়েছে কয়দিন। ঠিক আছে? যখন দ্যাটস মিন আমাদের কি একটা নির্দিষ্ট মান থেকে কয়টা বড় আছে বা কয়টা ছোট আছে এই ধরনের ইনফরমেশন বা প্রপোর্শন কত, এইটা যখন আমরা জানতে চাচ্ছি তখন আর ফ্রিকোয়েন্সি না। কেন? ফ্রিকোয়েন্সির মাধ্যমে জাস্ট শুধু আমরা স্পেসিফিক ভ্যালুটার ইনফরমেশনটা পাচ্ছি। আমি যখন কোনো একটা স্পেসিফিক ভ্যালু থেকে কয়টা বড় আছে বা কয়টা ছোট আছে এই ধরনের ইনফরমেশন জানতে চাচ্ছি, তখনই আমার প্রয়োজন হচ্ছে কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। যেমন এখানে আমি কি করছি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা তাহলে কিভাবে করব আমরা? এই যে প্রথমটাতে যেহেতু আমার প্রথমটারই মান, এটাতে আর আগে কোনো মান নেই, তাহলে এটাতে আমার ফ্রিকোয়েন্সি এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একই আসবে। 3 এখানে সিএফও হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাকে আমরা সংক্ষেপে বলি সিএফ। এখানে সিএফও কত? 3। তারপরে একটা সিএফ কত হবে? এই 3 এর সাথে 4 যোগ করে 7। তারপরে এটা কত? এই 7 এর সাথে 3 যোগ করে 10। তারপরে এটা কত? 10 এর সাথে এই 3 যোগ করে 13। 13 সাথে তারপর এটা কত? 13 সাথে 5 যোগ করে 18। তারপর এটা 18 সাথে 4 যোগ করে 22। ঠিক আছে? এইভাবে করে আমরা করব। দ্যাটস মিন জাস্ট উই অ্যাডিং দা ফ্রিকোয়েন্সি সাকসেসিভলি ফ্রম টপ টু বটম। আমরা জাস্ট ফ্রিকোয়েন্সি গুলোকে পর্যায়ক্রমে যোগ করছি, কোথায় থেকে? উপর থেকে নিচ পর্যন্ত। তাহলে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছি। যেমন আমি এখন জানতে চাচ্ছি 26টার থেকে কম সেল হয়েছে কয়দিন। এই 23টা এবং 20টা এই দুইটাই কি 26এর থেকে কম সেল না? তাহলে আমি এই দুইটারটা জানতে চাচ্ছি। তাহলে এটা আমি কিভাবে জানবো? এই 26টা হচ্ছে আবার এইটার থেকে কি এগুলোর থেকে কি বেশি, তাহলে এটা কি 20টা আর 23টা সেল হয়েছে কত? এই যে এখানে আমি কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়ে যাব কত? 7। আচ্ছা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা সবাই আগে লিখো তো, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা লিখো সবাই, সিএফ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সরাসরি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লিখো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে সিএফ, আর ফ্রিকোয়েন্সিটাকে সংক্ষেপে বলি এফ, স্মল লেটার আমরা এফ দিয়ে বুঝাই, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাকে স্মল লেটার সিএফ দিয়ে বোঝানো হয়। ঠিক আছে? এই সিএফ এই যে দেখো এখানে একটা, এটা অবশ্য ক্লাস ডেটার দেওয়া। হ্যাঁ, এটা সিএফ গুলো বলো তো আমাকে, কত কত আসছে? একজন বলো। সিএফ গুলো বের করতে পেরেছো? জি ম্যাম, বলতেছি 3, 7, 10, 13, 18, 22। ওকে, গুড। তাহলে এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম, আমি বলেছি যে 26-এর থেকে কম সেল হয়েছে কয়দিন। 20 এবং 23 এই দুটোই 26-এর থেকে কম। তাহলে এই 26-এর থেকে কম সেল হয়েছে কতদিন? কি আছে? কিউমুলেটিভ
তাহলে 7 দিন। এখানে আমরা এখানে ইন্ডিভিজুয়াল একটা যোগ করে কিউমুলেটিভ সরাসরি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি খালি আমি পেয়ে যাচ্ছি। আবার এখন যদি আমি জানতে চাই 30 থেকে কম সেল হয়েছে কয়দিন, বলো তো তাহলে কত হবে? 18। হ্যাঁ, এই 28 পর্যন্ত আমার সিএফ এর মান যত সেটাই হবে। কত আসছে এটা? 18, তাই না? তাহলে 3 4 7 10 মান, ছোট তো না। তাহলে এখানে আমি 30 থেকে কম সেল হয়েছে কয়দিন? 30 দিন। ঠিক আছে, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে আমি পেয়ে গেলাম 30। তাহলে এখানে 30 দিন। এখন যদি আমি বলি যে 40 এর থেকে কম সেল হয়েছে কয়দিন, তখন আমি বলবো কত? এই 13 সাথে 5 যোগ করে 18 দিন। এখন যদি আমি জানতে চাই 30 এর থেকে বেশি সেল হয়েছে কয়দিন, ঠিক আছে, এই 30 এর থেকে বেশি সেল কয়টা? যা শুধু 40টা, তাই না? এটা সেল হয়েছে কয়দিন? এই যে 4 দিন। ওকে, বা আমি যদি এখন জানতে চাই 26 এর থেকে বেশি সেল হয়েছে কয়দিন, 26 তো 26 এর সমান, তাহলে 26 পর্যন্ত সেল হয়েছিল কয়টা? এখানে আমাদের দেওয়া ছিল হচ্ছে কত? 10। এই 10 এই 22 হচ্ছে টোটাল সেল হয়েছে 22। 22 থেকে আমরা এই 26টা পর্যন্ত আমি যদি 26 এর মান 10, এই 10 বাদ দিয়ে দিই 12টা, তাহলে আমরা কি বলবো যে 26 থেকে বেশি সেল হয়েছে কয়দিন? 12 দিন। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা ফ্রিকোয়েন্সিটা কখন ইউজ করছি? কোন একটা নির্দিষ্ট মানের যখন থেকে ইনফরমেশন জানতে চাইবো তখন আমরা ফ্রিকোয়েন্সি ইউজ করব। আর যখন আমি একটা নির্দিষ্ট মান থেকে কয়টা ছোট আছে বা কয়টা বড় আছে এই ধরনের প্রপোর্শন গুলো জানতে চাইবো বা প্রপোর্শন জানতে চাইবো, তখন আমরা ইউজ করব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাও শেখা হয়ে গেল। এবার আসি আমরা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি কাকে বলা হচ্ছে? রিলেটিভটা বলতে কি বোঝানো হয়? আমরা এখানে একটু জেনে ডাটাটা। এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি কি? তুলনা। রিলেটিভ মানে কি? তুলনা করা, তুলনামূলক, তাই না? তাহলে এখানে আসলে আমরা কি করছি? তুলনা করছি। তুলনা করা হচ্ছে কিসের সাথে? যে টোটালের সাথে। আমি জানতে চাচ্ছি যে 22 দিন ওয়ার্কিং দিনের মধ্যে 20টা করে সেল হয়েছিল কয়দিন। এই রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমরা কিভাবে পাবো? ফ্রিকোয়েন্সিটাকে টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ দিলে, ঠিক আছে? টোটাল নাম্বার অফ অবজারভেশন কি? এই ফ্রিকোয়েন্সি গুলো যোগ করলেই আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কি টোটাল অবজারভেশন। এটাকে আমরা এন দিয়ে ডিফাইন করি। আচ্ছা, আমি একটা বোর্ড বের করি। রিলেটিভটাকে আমরা করি হচ্ছে আর এফ বের করব। এই ফ্রিকোয়েন্সিটাকে, ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সিটাকে টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ দিলেই আমরা কি রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের নাম্বার অফ রেফ্রিজারেটর এই ভ্যালুগুলো কি কি ছিল জানো? একটু বলো তো। ফ্রিকোয়েন্সি এইসব ক্লাস আসলে না অনলাইনে না একটু টাফই, ম্যাথ গুলো বিশেষ করে। ডেসক্রিপটিভটা এখানে আমাদের মানগুলো কি কি ছিল বলো তো? বিশ কত কত জেনে ছিল? এটা আবার কি আসতেছে? 20, 23, 20। ও মাই গড, এটা আবার আবার তো মোটা আসতেছে কেন? হুম, 20, 23, 26, 26,
6 তারপর 28 28 30 30 ওকে আচ্ছা আর এখানে ফ্রিকোয়েন্সি কত ছিল প্রথমটা 40 না হুম, আচ্ছা জি। এখানে আচ্ছা বলো শুনতে পাচ্ছ যে কেউ একজন বলো 3 4 3 4 3 3 আবার 3 3 5 5 4 4 আচ্ছা এখানে হাতে লেখা খুব বাজে আসছে আমার হাতে লেখা কিন্তু এত বাজে না ঠিক আছে একটু লেখা খুব টাফ ব্যাপার ওকে আচ্ছা এবার দেখো টোটাল নাম্বার অফ অবজারভেশনটা আমরা কিভাবে পাই এই যে এই ফ্রিকোয়েন্সি গুলোকে যোগ করলে আমরা পাই হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন মানে টোটাল কয়টা অবজারভেশন আমরা অবজার্ভ করেছি আমরা যে কয়টা অবজারভেশন অবজার্ভ করছি সেটাকে টোটাল নাম্বার অফ অবজারভেশন বলে এখানে আমাদের টোটাল অবজারভেশন ছিল কত 22 ওকে এই যে 22 22 আচ্ছা আর সিএফটা কি এগুলোকে পর্যায়ক্রমে আমরা যখন যোগ করছি ওকে তাহলে এখানে কত প্রথমটা এর আগে যেহেতু আর কোনো ভ্যালু নেই প্রথমটার ফ্রিকোয়েন্সি এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একই হচ্ছে 3 তারপরটা কত 7 তারপরে এটা 10 আমরা জাস্ট পর্যায়ক্রমে টপ টু বটম যোগ করে দিচ্ছি তারপরে এটা 13 তারপরে এটা 18 তারপরে এটা হচ্ছে কত 18 সাথে 4 যোগ করলে 22 ওকে এই আচ্ছা তারপরে রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি আমরা কি বলেছি যে রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে রিলেটিভ মানে হচ্ছে তুলনামূলক মেজার এটা তাহলে এখানে আমরা কি টোটালের মধ্যে এই ভ্যালুটা কতবার আছে ঠিক আছে এই তুলনা করার জন্য এটা আমরা এই রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা ইউজ করে থাকি এবং এই রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমরা কিভাবে বের করছি ফ্রিকোয়েন্সিটাকে টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ দিলেই আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছি তাহলে 20 এর ফ্রিকোয়েন্সি কত 3 আর আমার টোটাল নাম্বার অফ অবজারভেশন এন এর মান কত 22 তাহলে এখানে এই 22 দিয়ে ভাগ দিয়ে যেটা আসে সেটাই ঠিক আছে তার মানে 22 দিনের মধ্যে 3 দিন আমি 20টা করে সেল করেছি তারপরে 23 এটা রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে তাহলে কত বলো তো 22 ডিভাইডেড বাই 22 ঠিক আছে তারপরটা কত 26 এর রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত 3 ডিভাইডেড বাই 22 ঠিক আছে এভাবে করে আমরা সবগুলো বের করে ফেলবো এভাবে করে এই যে 40 এর রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত 4 ডিভাইডেড বাই 22 মানে আমরা কম্পেয়ার করছি টোটালের মধ্যে এই ভ্যালুটা কতদিন হয়েছে ঠিক আছে বা এই ভ্যালুটা কয়টা আছে তাহলে টোটাল 22 দিনের মধ্যে 40টা করে সেল হয়েছে কয়দিন 4 দিন ওকে এইভাবে এটা গেল হচ্ছে কি আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি এবার আমরা বের করব রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তাহলে বলো তো রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমরা এখন কিভাবে বের করব একজন বলো দেখি বলতে পারো কিনা ম্যাম সবগুলা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যোগ করে তাকে এভাবে ডিভাইড করব স্পেসিফিক ভাবে হুম এখানেও আমরা কি এই ফ্রিকোয়েন্সি রিলেটিভ ফ্রিকোয়েন্সির মতো রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও আমরা একই ভাবে করব কিভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাকে আমরা টোটাল নাম্বার অবজারভেশন দিয়ে ভাগ করে দিব তোমার কিউমুলেটিভ সবগুলো যোগ করে আমি একটা এখানে প্রত্যেকটার জন্য আমি কি রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির লাস্ট ভ্যালু আর টোটাল নাম্বার অফ অবজারভেশন অলওয়েজ কি সেম এই দেখো আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির লাস্ট ভ্যালুটা আর আমাদের টোটাল নাম্বার অফ অবজারভেশন একই কেন কারণ এই মানটা কিভাবে আসছে এই সবগুলো অবজারভেশন যোগ করেই লাস্ট ভ্যালুটা আসে যেহেতু এটা পর্যায়ক্রমে যোগ করে আসে তাহলে এখানে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি করছি টপ টু বটম ফ্রিকোয়েন্সিটাকে যোগ করে পাচ্ছি এবার রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি এটাও সেম ভাবে কি রিলেটিভ কম্পারিজন রিলেটিভ মেজার করছি আমরা টোটালের মধ্যে এই ভ্যালুটা কতবার আছে যেমন 20 এটা আছে কত এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর রিলেটিভ এই ফ্রিকোয়েন্সি একই তাই না ফ্রিকোয়েন্সি এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একই 3 তাহলে 3 ডিভাইডেড বাই 22 তারপরে 23 এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত 7 এটার এক নেই তাই না 22 এই
ঠিক আছে, আমি যদি এখন বলি যে 26 এর রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, এটা কত 10 ডিভাইডেড বাই 22। ওখানে যেমন আমরা ফ্রিকোয়েন্সিকে টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ দিয়েছি, এখানে কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাকে টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ দিচ্ছি, এবং এভাবে যেতে যেতে আমাদের লাস্টটার কিউমুলেটিভ রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে 1 হয়ে যাবে। কেন? কারণ এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মান হচ্ছে 22 আর আমাদের টোটাল নাম্বার অফ অবজারভেশনও হচ্ছে কি 22, যার কারণে এটা কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। এখন এইটা দিয়ে আমি কি বুঝতে চাচ্ছি, এই যে যেমন এটা বলছিলাম যে আমি কি জানতে চাচ্ছি যে 28টার থেকে টোটাল 22 দিন ওয়ার্কিং ডে ছিল, তার মধ্যে কয়দিন 28টার থেকে কম সেল হয়েছে। 22 দিনের মধ্যে 7 দিন 28টার থেকে কম সেল হয়েছে। বা আমি কি বলতে চাচ্ছি যে 26টা সমান বা তার থেকে কম সেল হয়েছে কয়দিন, টোটাল 22 দিনের মধ্যে 7 দিন। ঠিক আছে, এখন আমি যদি বলি 30টার থেকে কম সেল হয়েছে কয়দিন, তখন বলবো কি টোটাল 22 দিনের মধ্যে 10 দিন 30টার থেকে কি কম সেল হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই সহজ জিনিস। রিলেটিভ ফ্রিকোয়েন্সি, যেমন ফ্রিকোয়েন্সিটাকে আমরা টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ দিচ্ছি, রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে সেম ভাবে ফ্রিকোয়েন্সিকে না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে আমরা টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ দিচ্ছি। ওকে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাক। কেউ কি করবা না, লগ আউট হবে না, আমি স্ক্রিনশট নিচ্ছি, তোমাদের ক্লাস অ্যাটেন্ডেন্স দিব নেক্সট ক্লাসে, তাহলে এরপর থেকে আমরা পড়বো। আর সবাই এই করেছো তো? এই যে এখনো দেখছি অনেকের নাম কি জিতু দেওয়া। জিতু, এরকম জিতু দিয়ে থাকলে তো আমি তোমার আইডিও খুঁজে পাবো না, আর তোমার এই অ্যাটেন্ডেন্সও কাউন্ট হবে না। রিনেম করে ফেলবা ওটা, নেক্সট ক্লাস থেকে রিনেম করে আইডি নাম্বার আন্ডারস্কোর দিয়ে তোমার ক্লাসের যে আসল নাম, নিকনেম না, কেউ নিকনেম দিবা না, সবাই আসল নাম, ক্লাসে যে নাম, যে নামে তোমার ক্লাস অ্যাটেন্ডেন্স খাতায় তোমার রেজিস্ট্রেশন করা আছে, তোমার সার্টিফিকেটের যে নাম সেই নাম দিবা। নিকনামে তো আমি তোমাদের চিনবো না, আমি খাতা দেখতে গেলে তোমার পরিচয় পেতে গেলে আমাকে তোমার আসল নামই দেখতে হবে। ঠিক আছে, তুমি পরীক্ষার খাতায় কোথাও তোমার নিকনেম দিতে পারবা না। তো সবাই কেউ নিকনেম দিবা না, সবাই হচ্ছে কি প্রথমে আইডি এলভিএম আইডি যত সেটা আন্ডারস্কোর দিয়ে তোমার ক্লাসের যে নাম, রেজিস্ট্রেশন খাতায় তোমার যে নাম সেই নামের প্রথম অংশটুকু দিবে, ফার্স্ট পার্টটা দিবে। ওকে ওকে ম্যাম। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন ইনশাআল্লাহ আবার আমরা সুস্থ থাকলে অবশ্যই আবার ক্লাস করব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।